কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি আলোচনা করব। তবে কবিতাটি আলোচনার আগে আফ্রিকা কবিতাটি আবৃত্তি করে শোনাব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যের পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এটা হচ্ছে আফ্রিকা কবিতা। এবারে আফ্রিকা কবিতার আলোচনার আগে আমাদের একটু ইতিহাসটা জানতে হবে যে কবি রবীন্দ্রনাথ কেন এই আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন, কি তার উদ্দেশ্য ছিল। একটা সময় পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশ এরা ইউরোপের এই শক্তিশালী দেশ, এরা এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন স্থানে বাণিজ্য করার উপলক্ষে কিন্তু বেরিয়ে পড়েছিল, পৌঁছেও ছিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে পৌঁছে তারা বাণিজ্য তো করেছিলেনই, পাশাপাশি তারা সেই সমস্ত দেশের মানুষ, মাটি, সেখানকার ঐশ্বর্য সম্পদ, এগুলো সম্পর্কে তারা আস্তে আস্তে ওয়াকিবহাল হয়েছিলেন। এবং ক্রমশ এরা হচ্ছে এই সমস্ত দেশগুলো কি করেছিলেন, এই উন্নত শক্তিশালী দেশগুলো তার চেয়ে ক্রমশ কম শক্তিশালী দেশগুলো আস্তে আস্তে কি করেছিলেন, দখল করে নিয়েছিলেন। তাদের শাসনভার নিজের হাতে নিয়ে নিয়েছিলেন এবং নেওয়ার পর সেই সমস্ত রাষ্ট্রগুলি থেকে প্রচুর পরিমাণে সম্পদ, ঐশ্বর্য তারা কিন্তু তাদের নিজের দেশে নিয়ে যান এবং এইভাবে তারা সম্পদ এবং ঐশ্বর্যের পাহাড়ে তার দিন কাটায় এবং আস্তে আস্তে তারা উন্নত হয়।
তো এই রকম ভারতবর্ষ কিন্তু তার ব্যতিক্রম নয়। তোমরা জানো ভারতবর্ষও কিন্তু ব্রিটিশেরা এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার সুবাদে, এবং আস্তে আস্তে তারা এদেশের শাসনভার গ্রহণ করল। গ্রহণ করার প্রায় 200 বছর তারা শাসন, শোষণ, অত্যাচার চালিয়েছিলেন। পরবর্তীকালে বহু শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। তো আফ্রিকা মহাদেশও কিন্তু এমন একটা মহাদেশ, সেই মহাদেশ বন্যপ্রাণী সংকুল, অরণ্য অধ্যুষিত, ছায়াবৃতা। এই মহাদেশ নিয়ে কিন্তু ইউরোপীয় ঔপনিবেশিকরা সেই রকমভাবে কিন্তু মাথা ঘামায়নি। তাদের কাছে এটা একটা অজানা মহাদেশই থেকে গিয়েছিল। এরা জানলো কবে আফ্রিকা মহাদেশ সম্পর্কে? তারা জানলো কবে? জানলো 1884 সালে বার্লিনে একটা আলোচনা সভায় আফ্রিকা মহাদেশ সম্পর্কে কিন্তু ইউরোপীয় উপনিবেশিকরা কিন্তু জেনেছিলেন, তার আফ্রিকা মহাদেশের কথা জেনেছিলেন, তার সম্পদ ঐশ্বর্যের কথা জেনেছিলেন। এবং জানার পর প্রথমেই দুই বলিষ্ঠ সাম্রাজ্যবাদী দেশ হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আফ্রিকা মহাদেশে কিন্তু গিয়ে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ কিন্তু তারা দখল করে নিয়েছিলেন। কিছুদিন পর ইটালি এবং জার্মানি তারাও আফ্রিকা মহাদেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করবে, যে তাদের যে শিল্পজাত দ্রব্য তারা সেখানে নিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে, সেই জন্য তারাও হাজির হলেন। এখানেই শেষ না। 1935 সালে ইটালির মুসোলিনি কী করলেন? আফ্রিকার ইথিওপিয়া দখল করে নিলেন, এবং ইথিওপিয়ার মানুষ তারা কি করেছিলেন? তারা সেই যুদ্ধে প্রাণ হারালেন। প্রাণ হারিয়েও তারা কিন্তু তাদের দেশকে উদ্ধার করতে পারলেন না। প্রযুক্তির কাছে এই সহজ সাধারণ মানুষগুলো কিন্তু হার মেনে যায়। তারপরে শুরু হয় অত্যাচার। ইতালির এই মুসোলিনি কী করলেন? এখান থেকে প্রচুর সম্পদ ঐশ্বর্য নিয়ে যান, এবং এখানকার মানুষগুলোকেও তারা কী করলেন? কৃতদাসে পরিণত করলেন। মানুষগুলোও কেনাবেচা করছেন, এবং পাশাপাশি কী করলেন? পাশাপাশি এখানকার সমস্ত ঐশ্বর্য সম্পদ নিয়ে গিয়ে তারা তাদের নিজের দেশে নিয়ে যান। এটা দেখার পর, এটা জানার পর রবীন্দ্রনাথ কিন্তু খুব ব্যথিত হলেন। তিনি ভাবলেন যে এর একটা প্রতিবাদ করা উচিত। ইতিমধ্যে 1936 সালের 31শে ডিসেম্বর কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে একটি পত্র লিখেন যে আফ্রিকার উপরে এইরকম অত্যাচার হয়েছে, এ বিষয়ে আপনি যদি কোনো কবিতা রচনা করেন তো খুব খুশি হব। এইভাবে একটা পত্র লিখেছিলেন। এমনি তো রবীন্দ্রনাথের এর প্রতিবাদ জন্য তিনি উৎসাহী হয়েছিলেন, যে তিনি ভেবেছিলেন, তিনি ব্যথিত হয়েছিলেন যে আফ্রিকা মহাদেশের উপরে এইরকম অন্যায় অত্যাচার হচ্ছে। এদিকে কবি অমিয় চক্রবর্তীর চিঠি পেয়ে তিনি কী করলেন? 1937 সালের 8ই ফেব্রুয়ারি তিনি কিন্তু এই আফ্রিকা কবিতাটি লিখে ফেললেন। এবারে আমরা দেখব যে এই আফ্রিকা কবিতায় শুরুর আগে আমাদের কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। এখানে কবি অনেকবার তুমি বলে সম্বোধন করেছেন। তুমি আর কেউ নয়, তুমি হলো এখানে তুমি বলে আফ্রিকা মহাদেশে সম্বোধন করেছেন।
এবং আরও একটা খেয়াল রাখবো যে ভূগোলের ছাত্রছাত্রীরা কি জানে, যে তারা আলোচনা করে যে পৃথিবীর যে বিভিন্ন পাত, সেই পাত সরে যাওয়ার ফলে পৃথিবীর একটা ওলটপালট অবস্থা হয়েছিল, একটা ভূমিকম্প জাতীয় বা বিপর্যয় এসব এসে সেই মহাদেশগুলো কিন্তু সরে যায় বিভিন্ন জায়গা থেকে। কিন্তু রবীন্দ্রনাথ এখানে কল্পনা করলেন যে একজন স্রষ্টা, তিনি কিন্তু এই সৃষ্টির উষালগ্নে এই পৃথিবীকে নিয়ে কিন্তু ভাঙা গড়ায় মেতেছিলেন। দেখো, এই প্রসঙ্গে নজরুল ইসলামের একটা গান আমাদের মনে আসে, যে সে গানটি হলো, এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই যে এই বিশ্ব লয়ে বিরাট শিশু, এই বিশ্ব লয়ে মানে এই বিশ্বকে নিয়ে এই বিরাট শিশু বলতেন স্রষ্টা, তিনি সৃষ্টি করছেন, তিনি কি করছেন, কখনো ভাঙছেন কখনো গড়ছেন। এইরকম ভাবনা আমরা কিন্তু এই কবিতার প্রথম যে অনুচ্ছেদ সেখানে কিন্তু দেখতে পাই। কি বলছে দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগ বলতে কিন্তু সৃষ্টির সূচনা পর্ব। সেই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। তাহলে কি, সৃষ্টির সূচনা পর্বে স্রষ্টা কি করলেন, তার সৃষ্টিকে আরও নিখুঁত করবার জন্য কি করলেন, তার সৃষ্টি করার পরেও তার ঠিক মনোপ্রুত হলো না। কখন আমরা এইভাবে মাথা ঝোঁকাই যে হলো না, ঘন ঘন মাথা নাড়াই যে আমার মনোপ্রুত না হলে, স্রষ্টারও সেই রকম সৃষ্টি করে তার সৃষ্টি তার মনোপ্রুত হচ্ছে না। সেই জন্য কি করছেন স্রষ্টা, তার নতুন সৃষ্টিকে ভাঙছেন, আবার গড়ছেন। কি বলছেন তারপরে দেখো, রুদ্র সমুদ্রের বাহু, যখন তিনি এইরকম করছেন, ভাঙা গড়ার খেলায় মেতেছেন স্রষ্টা, তখন বলছেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে উত্তাল সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী বলতে এখানে কিন্তু পৃথিবীর পূর্বভাগ, তাই বলছে যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে কিন্তু ছিনিয়ে নিয়ে গেল। এবার ছিনিয়ে নিয়ে গিয়ে কী করলো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। আমরা জানি যে আফ্রিকা মহাদেশ এত বড়, এমন একটা মহাদেশ, সেখানে কিন্তু বিভিন্ন রহস্যে ঘেরা, কোথাও জঙ্গল, বড় বড় গাছ, সূর্যের আলো পৌঁছতে পারে না, কোথাও সব বড় বড় মরুভূমি। তো যাই হোক, সেই আফ্রিকা মহাদেশে কি বলছেন, আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি মানে বড় বড় গাছ দিয়ে আফ্রিকা মহাদেশকে কিন্তু ঘিরে ফেলল, তাই বলছে যে নিবিড়, বাঁধলে তোমাকে, বাঁধা মানে ঘিরে ফেলা। কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলো কেন, কারণ একটু আগেই বললাম যে সেখানে এত বড় বড় বনস্পতি মানে বড় বড় বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের যে পাতা, সেই পাতাকে ভেদ করে সূর্যের আলো মাটিতে স্পর্শ করতে পারে না, সেই জন্যেই বলছেন যে সেখানে কৃপণ আলোটা কিন্তু কৃপণ আলোর অন্তঃপুরে আফ্রিকাকে কিন্তু বেঁধে ফেললেন। কি বলছেন তারপরে দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে, সেখানে তার অনেক সময় সেখানে একাকী নিভৃতে আফ্রিকা কী করলেন, দুর্গমের রহস্যকে ভেদ করার চেষ্টা করলেন, এবং কি বলছেন যে খানিকটা ভেদও করেছিলেন। সেখানে নিভৃত অবকাশে তুমি বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে,
সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গম হচ্ছে যেখানে পৌঁছানো যায় না, যেখানে যাওয়া যায় না, সেটাকে বলে দুর্গম। তো সেই আফ্রিকা পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী নিভৃতে কী করলেন, দুর্গমের রহস্য কিন্তু রহস্য ভেদ করলেন। তাই বলছে চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। এই যে জল স্থল এবং আকাশের মধ্যে যে সুপ্ত দুর্বোধ্য সংকেত, সেগুলোও কিন্তু আফ্রিকা উপলব্ধি করলেন। তারপরে কি বলছেন দেখো, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ আফ্রিকার চেতনাপূর্ব মনে প্রকৃতির দৃষ্টি অগ্রাহ্যের যে জাদু অধরা ছিল, ক্রমে তাও দেখা হয়ে গেল আফ্রিকার। তখন তার মনে জেগে উঠল এক আশ্চর্য জীবন মন্ত্র, এবং এর ফলে আফ্রিকা কী করল, আফ্রিকার সমস্ত শঙ্কা ভয়কে জয় করতে পারল বা সক্ষম হলো। দেখো কি বলছে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। তিনি বিদ্রুপ করছিলেন ভীষণকে, ভয়ঙ্করকে। কিভাবে? বিরূপের ছদ্মবেশে, প্রতিকূলতার ছদ্মবেশে, যে এ আবার কি ভয়ঙ্কর, আমি তার চেয়েও বেশি ভয়ঙ্কর। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা ভয়কে হার মানাতে চাচ্ছিলেন। কিভাবে হার মানাতে চাইছিলেন? বলছে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। শঙ্কাকে ভয় করতে চেয়েছিলেন কিভাবে? আফ্রিকা নিজেকে উগ্র করে এবং বিভীষিকার দ্বারা এবং তাণ্ডব, দুন্ধুবি নিনাদ, দুন্ধুবি একটা বাদ্যযন্ত্র, যুদ্ধের সময় বাজানো হয়, সেই দুন্ধুবির আওয়াজে কিন্তু আফ্রিকা কি করলেন? আফ্রিকা কিন্তু প্রলয় নৃত্য শুরু করলেন। আর এইভাবে আফ্রিকা তার শঙ্কা ভয়কে জয় করেছিলেন। তাহলে প্রথম যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফে আমরা দেখলাম যে আফ্রিকার প্রসঙ্গ সেখানে রয়েছে, কিন্তু সেখানে বড় কথা হয়ে উঠেছে, সেখানে সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীর উষালগ্নে যে স্রষ্টার ভাঙা গড়ার খেলায় মেতেছিলেন সেই প্রসঙ্গ রয়েছে, এবং আফ্রিকা কিভাবে পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হলো সেই ঘটনা। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা কি দেখলাম, যে আফ্রিকা বিচ্ছিন্ন হওয়ার পর, পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তার যে অবস্থা, সেই ছবি আমরা কিন্তু দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে দেখলাম। এবার তৃতীয় অনুচ্ছেদ আমরা আলোচনা করব। দেখো কি বলছে, হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। আমি যখন আফ্রিকা কবিতার শুরুর আগে যে আলোচনার আগে যে ইতিহাসটা বললাম, সেই ইতিহাসে কিন্তু সেই ইতিহাসটা তোমরা মনে করো, যে হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কেন বলেছেন? যে পৃথিবীর, এখানে কিন্তু দুটো কারণে ছায়াবৃতা বলা হয়েছে হয়তো। যা দেখো, প্রথমে হচ্ছে পৃথিবীর জ্ঞানালোক, যখন পৃথিবী উন্নত হচ্ছেন শিক্ষা দীক্ষা জ্ঞানের দ্বারা, আফ্রিকা কিন্তু তখন সেই জঙ্গলের মধ্যে সেই সমস্ত মানুষ, তারা কিন্তু সম্পূর্ণ সেই জ্ঞানালোক থেকে বিচ্ছিন্ন, তারা তাদের নিজের মতো করে তারা বাঁচছে। তাই বলছেন, সেই জন্য তাকে ছায়াবৃতা বলা হয়ে থাকতে পারে, যে সেখানে পৃথিবীর জ্ঞানের আলো সেখানে স্পর্শ করতে পারেনি, আধুনিক সভ্যতা প্রযুক্তি সেখানে স্পর্শ করতে পারেনি, সেই জন্যই তাকে ছায়াবৃতা বলা হয়ে থাকতে পারে। আবার আর একটা কারণ হলো যে এখানে জঙ্গলাকীর্ণ, সেই জঙ্গলেকে ভেদ করে সূর্যের আলো স্পর্শ করতে পারছে না, সেই জন্য হয়তো তাকে ছায়াবৃতা বলা হয়ে থাকতে পারে। কি বলছে, অপরিচিত ছিল তোমার মানবরূপ। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে তার যে আফ্রিকার যে নিজস্ব জীবন সংস্কৃতি, এটা কিন্তু ইউরোপীয়রা
বা এই পৃথিবীর কাছে কিন্তু অপরিচিত ছিল। তারা খুব একটা আফ্রিকাকে নিয়ে মাথা ঘামায়নি। তাই বলছেন যে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষা অর্থাৎ ইউরোপীয়রা উপেক্ষা করেছে, অবহেলা করেছে। এবং কিভাবে? আবিল দৃষ্টিতে, মানে কলুষিতভাবে, কলুষিত দৃষ্টিতে। আবিল মানে কলুষিত, কলুষিত দৃষ্টিতে তারা কিন্তু আফ্রিকাকে অবহেলার চোখে দেখেছে। তারা আফ্রিকাকে নিয়ে কিন্তু মাতামাতি করেনি। সেটা কিন্তু কোন সময় পর্যন্ত? সেটা 19 শতকের শেষ দিকটায়। আমরা ইতিহাসে বলেছিলাম যে ইতিহাস প্রসঙ্গ যখন আলোচনা করি যে কবিতাটার রচনার কি ইতিহাস আছে, তখন সেখানেই বলেছিলাম যে সেই সময়টা 1885 খ্রিস্টাব্দ, অর্থাৎ 19 শতকের একদম শেষ পর্যন্ত। এবং তারপর থেকে কিন্তু ইউরোপীয় ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদীদের দৃষ্টি পড়ে আফ্রিকার ওপর। কি বলছে দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। যখন জানলো আফ্রিকার ঐশ্বর্য সম্পদের কথা, তারপরে কিন্তু তারা আসলো। তারা কারা? এলো ওরা কারা? ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিকরা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। লোহার হাতকড়িটা কিসের প্রতীক? লোহার অত্যাচারের প্রতীক, অত্যাচারের প্রতীক। ইউরোপীয়রা ঔপনিবেশিকরা আসলো, আর আফ্রিকার মানুষেরা জায়গা ছেড়ে দিল যে যাও যাও তোমরা আসো, এখানে শাসন করো। তা তো হতে পারে না। তাহলে তারা ইউরোপীয়রা কি করবে? সাম্রাজ্যবাদীরা তারা ভয় দেখিয়ে, অত্যাচার করে তারা সেই রাষ্ট্র দখল করবে। তাই বলছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। দেখো কি বলছে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমা বলতে আফ্রিকা মহাদেশের কথা বলা হয়েছে। বলছে যে তোমার আফ্রিকাকে বলছে যে তোমার মহাদেশে যে সমস্ত হিংস্র জন্তুরা বসবাস করে তাদের নখ ধারালো, কিন্তু এদের নখ আরও ধারালো। হিংস্র জন্তু জানোয়ারেরা, একটা বাঘের কিন্তু মাংস খায় না। একটা বাঘ যখন বা একটা হিংস্র জানোয়ারের যখন পেট ভরে যায়, তখন কিন্তু সে আর পশু শিকার করে না। তার পাশ দিয়ে পশু গেলেও কিন্তু সেখানে সেই পশু শিকার করে না। তো কিন্তু এই ঔপনিবেশিকদের এতই অহংকার, সম্পদের অহংকার, শক্তির অহংকার, তা আরও চাই, তবুও তাদের খিদে মেটে না। দেখো এই প্রসঙ্গে আর একটা কবিতার কথা মনে আসছে, সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার একটা কবিতা। দেখো বলছে, ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্যে রাজ্যে তার যায় না অস্ত। দেখো, ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্যে রাজ্যে তার যায় না অস্ত। ধনপতি পালের এতটাই তার সাম্রাজ্যের বিস্তার যে একদিকে সূর্য উদয় হলে অপরদিকে অস্ত যাচ্ছে। তাই বলছে যে সূর্য রাজ্যে তার যায় না অস্ত, তার রাজ্যে সূর্য অস্ত যাচ্ছে না একদিকটা। অর্থাৎ ধনপতি পালের যে রাজত্ব সেটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে। তারপরে দেখো কি বলছে, ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্যে রাজ্যে তার যায় না অস্ত। এই যে এই ধনপতি পালকে তারপরে তার এত ঐশ্বর্য, এত সম্পদ, আরও খায়, তো বলছে তার যেন খিদে মেটে না। তখন বলছে এটা খাচ্ছেন ছুঁড়ে ফেলছেন, যারা ভালো লাগছে না ওটা খাচ্ছেন ছুঁড়ে ফেলছেন। সবশেষে ধনপতি পাল বলছেন যে আমার গরিবের রক্ত খেতে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে ভালো লাগে গরিবের রক্ত খেতে। তো এখানে কিন্তু বোধহয় কবি সুকান্ত ভট্টাচার্য এই ঔপনিবেশিকদের এই ধনপতি পাল মাধ্যমে তাদের চরিত্রকে তুলে ধরেছেন ভালো খাবার কবিতার মধ্য দিয়ে। তো যাই হোক, এখানেও কিন্তু দেখো বলছে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার সূর্যহারা অরণ্যে
আলো স্পর্শ করতে পারে না, সেই জন্য অন্ধকার। কিন্তু এরা তাদের শক্তি, এরা তাদের সম্পদের অহংকারে অন্ধ, তাই তাদের মধ্যে কোনো রকম বিবেকবোধ নেই, কোনো মানবতা নেই। তারা কি করছেন? তারা মানুষ হয়ে আর একটা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তার শোষণ করছে, তাকে রক্তাক্ত করছে। তাই বলছেন যে সভ্যের বর্বর লোক, এরা নিজেদের সভ্য বলেন, যে শিক্ষা দীক্ষায় তারা নাকি সভ্য, কিন্তু তাদের বলছে সভ্যের বর্বর লোক, এদের যে অসভ্য লোভ, সেই লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এই লোভ তাদের চরিত্রকে তুলে ধরল, যে এরা কত হিংস্র, এরা কত লোভী। এদের চরিত্রের প্রকাশ ঘটল। কিন্তু তোমায় ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যের পথে পঙ্কিল, অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দন, এই আফ্রিকার উপর এই রকমভাবে অত্যাচার চালিয়েছেন, আফ্রিকা যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে। তাই বলছেন, সেই জন্য বলছে তোমার ভাষাহীন ক্রন্দন, বাক শক্তি হারিয়ে গেলে কিন্তু তখন আর তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না, তখন শুধু তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তাই বলছে যে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। ওই সমস্ত মানুষেরা যারা আফ্রিকার মানুষেরা যারা তাদের স্বাধীনতাকে বিলিয়ে দিতে চায়নি, তারা তাদের স্বাধীনতার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছেন, সেই সমস্ত মানুষের রক্তে আর আফ্রিকার চোখের জলে সব আফ্রিকার শুষ্ক মাটি কাদায় পরিণত হলো। তারপরে কি বলছে দেখো, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই যে সাম্রাজ্যবাদীদের বুটের দাগ, এই বুটের দাগ রেখে গেল আফ্রিকার বুকে একটা অপমানের চিহ্ন।